আজ 25শে জুন। আজ জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের ল্যাক্রোয়ার বাংলাদেশে আসছেন 2 দিনের সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন এবং 2 দেশের মধ্যে এটা নিয়ে নানান রকম কথা হবে। বাংলাদেশ থেকে পিস কিপিং এ যারা যাচ্ছেন, শান্তিরক্ষী বাহিনীতে যারা কাজ করছেন দীর্ঘ 3 দশক ধরে, সেই ব্যাপারে 2 দেশের মধ্যে বা 2 তরফের মধ্যে, জাতিসংঘ এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথাবার্তা হবে। এবং বলা হচ্ছে যে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় অবস্থানকালে 2023 সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক একটি আলোচনাতেও যোগ দেবেন। অর্থাৎ 2023 সালে জাতিসংঘ শান্তিরক্ষা পর্যায়ের মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক হবে, সেই বৈঠকের একটা প্রস্তুতিমূলক আলোচনা হবে, সেই আলোচনাতেও তিনি যোগ দেবেন। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু অন্য। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশে আসছেন, এই খবরে 2টো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চিঠি দিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে। তারা তাদের সেই চিঠিতে খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যেন আন্ডার সেক্রেটারি জেনারেল পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন এবং এই বিষয়ে তিনি ব্যবস্থা নেন। আমি যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে গত 24শে জুন যেই রিপোর্টটি দিয়েছে সেখানে তারা বলছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেতে না পারেন তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই লক্ষ্যে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের ল্যাক্রোয়ার প্রতি আসন্ন ঢাকা সফরে বাংলাদেশের বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন তারা। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে যারা বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীতে কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করে, তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলে এসছে। এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, এর মধ্যে অন্যান্য যেই মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে তারাও আছে। 2020 সালে আমি যদি ভুল না করে থাকি 12টি মানবাধিকার সংস্থা এই ধরনের চিঠি ইউএনএ দিয়েছিল এবং তারা বলেছিল যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এবং বলা হয়েছিল যে বাংলাদেশে মানবাধিকারের একটা সিস্টেম্যাটিক অবস্থা চালু আছে এবং তারা একেবারে নিয়ম মাফিক বিরতিতে তারা এই ধরনের গুম, বিচার বহির্ভূত হত্যা, তাদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ বাংলাদেশের নাগরিকদের নানান ধরনের টর্চারের সঙ্গে তারা সরাসরি জড়িত থাকে। একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি যেখানে দেখা গেছে যে 2009 সাল থেকে 2023 সাল, প্রায় 14 বছর, এই 14 বছরে বাংলাদেশ থেকে গুম হয়ে গেছে 600-র উপরে মানুষ। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে 2600 এবং বলা হচ্ছে যে এই গুম বা বিচার বহির্ভূত হত্যার সঙ্গে সরাসরি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত থাকে। আপনারা মায়ের ডাকের কথা নিশ্চয়ই জানেন। এই গুম হয়ে যাওয়া পরিবারগুলোর একটি সংগঠন হচ্ছে মায়ের ডাক এবং মায়ের ডাকের অনুষ্ঠানে যদি কখনো আপনাদের যাওয়ার সুযোগ হয় আমি বলবো যে আপনারা চোখের পানি সেখানে ধরে রাখতে পারবেন না। ছোট শিশু, আমরা যারা নিয়মিত যাই আমরা দেখি যে শিশুটি একেবারেই ছোট ছিল, 1 বছর 1.5 বছর, সেই শিশুটি এখন হয়তো 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, কাঁদছে, বারবার বলছে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি আমার বাবার সঙ্গে খেলা করতে চাই। এই কথাগুলো না যখন শিশুদের মুখ থেকে আসে তখন খুব কষ্ট হয় চোখের পানি সংবরণ করা। এবং এই গুমের ব্যাপারে, আমাদের রাষ্ট্রীয় বাহিনীর জড়িত থাকার ব্যাপারে অত্যন্ত ইনসেনসিটিভ, অত্যন্ত অমানবিক কিছু স্টেটমেন্ট আমরা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাই। তারা বলে যে বাংলাদেশে গুম বলে কোনো শব্দ নাই। আমি একটা আন্তর্জাতিক সংস্থার, আমি সরাসরি নাম বলছি না এখানে, আলোচনায় যুক্ত হয়েছিলাম। সেখানে ব্রাসেলসের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে একজন ভদ্র মহিলা বাংলাদেশ সরকারকে রিপ্রেজেন্ট করতে এসেছিলেন এবং তিনি সেখানে পরিষ্কার বলেছেন there is nothing called enforced disappearance in Bangladeshi law. বাংলাদেশের আইনে নাকি enforced disappearance বা জোরপূর্বক নাই করে দেয়া বলে কোনো শব্দ নাই। অ্যাবডাকশন আছে। আপনারা অ্যাবডাকশনকেই ধরেন না, গুমকে ধরেন না। গুমের enforced disappearance এর দরকার নাই, অ্যাবডাকশনের সুরাহা করেন, গুমের সুরাহা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে তারা পারিবারিক কলহ, মানে সেখান থেকে সরে যাওয়ার জন্য তারা গুম হয়ে যায়, তারা প্রেমের টানে ঘর ছাড়ে। আপনারা মশকরা করেন না, এই মশকরার জবাব এখন আসতেছে। হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিয়ে জীবনে বহু ঠাট্টা করছেন, আমি সরকারকে বলছি, বহু তামাশা সূচক কথা বলছেন, বহু তাচ্ছিল্য করছেন। তারা এখন ইউনাইটেড নেশনসে শক্তভাবে বলছে যে আমাদের পিস কিপিং এ যারা আছে তাদের ট্র্যাক রেকর্ড ভালোভাবে পর্যালোচনা করা হোক। তারা কি ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে নিজ দেশে যুক্ত সেই ব্যাপারে পরিষ্কার একটা রিপোর্ট ইউএন এর কাছে থাকা দরকার। বলা হচ্ছে শুধু উচ্চ পর্যায়ে যারা কাজ করে তাদের ট্র্যাক রেকর্ড দেখা হয়। বলা হচ্ছে না শুধু বড় অফিসারদের ট্র্যাক রেকর্ড না, ছোট ছোট অফিসার, সাধারণ অফিসারদের ট্র্যাক রেকর্ডও চেক করা হোক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো বলছে যে বাংলাদেশ 3 দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের পাঠাচ্ছে। বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠায় তার একটি বাংলাদেশ। অতীতে বাংলাদেশের নিরাপত্তা রক্ষী বাহিনীগুলো বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিবেচনায় নিলে বিষয়টি উদ্বেগের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মানবাধিকার লঙ্ঘনের জন্য 2021 সালে র্যাব অ্যাজ অ্যান ইনস্টিটিউট, একটা সংস্থা, এবং র্যাবের 7 জন কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্র স্যাংশন দেয়। দ্যাটস আ ক্লিয়ার প্রুফ, একদম পরিষ্কার প্রমাণ যে র্যাব এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে যেই র্যাব 466, 377, 188 এক এক বছর এইরকম সংখ্যায় বিচার বহির্ভূত ভাবে মানুষকে হত্যা করেছে, এই নিষেধাজ্ঞা আসবার পরে সেই হত্যাকাণ্ড নেমে এসছে 1, 2, 3, 4 এইরকম সংখ্যায়। অর্থাৎ একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে, একটা চোখে পড়ার মতন পরিবর্তন এসছে। যখন স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র 2021 সালে, সেই তখন থেকে ডিসেম্বর মাসে, সেই তখন থেকে এখন 23 সাল পর্যন্ত একেবারে 4-5টার বেশি আপনার বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটে নাই। এইটাই প্রমাণ করে যে বিচার বহির্ভূত হত্যার সঙ্গে কিভাবে এই ধরনের রাষ্ট্রীয় বাহিনীগুলো সরাসরি যুক্ত থাকে। বিবৃতিতে বলা হয় র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন সহ নানান খারাপ আচরণের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে বিরোধী রাজনীতিক, মানবাধিকার কর্মী, ভিন্ন মতাবলম্বী, প্রতিবাদকারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেখুন, বিচার বহির্ভূত হত্যা বলেন আর গুম বলেন, তার শিকার হয় ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু, পারভেজ, সাজেদ, আমাদের দলের যারা কর্মী অথবা যারা ভিন্ন মত পোষণ করে তারা। বিচার বহির্ভূত হত্যা, এনকাউন্টারে মারা যাওয়া, একেবারে যারা ভিন্ন মত বা একেবারে সাধারণ মানুষ যাদের বিচার চাইবার কোনো জায়গা নাই, তারা এই ধরনের ঘটনার শিকার হয়। এক হচ্ছে রাজনৈতিক ভিন্ন মত যারা অবলম্বন করে তাদেরকে এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়। আর 2 হচ্ছে যাদের কাছ থেকে রাষ্ট্রীয় বাহিনী জোরপূর্বক টাকা নেয়ার চেষ্টা করে, তারা হয়তো টাকা দিতে পারে না, তাদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে নির্যাতন করে, হেফাজতে নির্যাতন করে, মেরে ফেলে। অনেক সময় দেখা যায় তাদেরকে ধরে নিয়ে গিয়ে টাকা চাইছে, দিতে পারছে না, গুলি করে মেরে ফেলছে। সুইস রেডিও একবার প্রকাশ করেছিল
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু রেকর্ড। সেখানে আমরা দেখেছি কি ভয়ঙ্কর ভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তারা যুক্ত। একরামুলের অডিও যখন ফাঁস হলো তখন আমরা আরেকবার দেখলাম কি বিভৎস কাণ্ড এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো করে। একরামুলের হত্যার বিচার দূরে থাকুক, এখন পর্যন্ত তার বউ, তার ওয়াইফ একটা মামলা দায়ের করতে পারে নাই। উল্টো তাকে ভয়ের মধ্যে থাকতে হয়, না তার বাচ্চা আছে, তাদের কি হবে সেই টেনশনে তাকে থাকতে হয়। যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল তখন তারা গুমের শিকার ব্যক্তিদের পরিবার, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের হুমকি, ভয় দেখানো ও হয়রানি শুরু করে বলে খবর আছে। প্রথম আলোতে এটা খুব পরিষ্কার এসছে। যখন নিষেধাজ্ঞা আসলো র্যাবের উপরে, যখন গুমের বিষয়ে ইনভেস্টিগেশন শুরু হলো, সাথে সাথে দেখা গেল যে যেই পরিবারগুলো থেকে মানুষ গুম হয়ে গেছে সেই পরিবারগুলোর সদস্যদের উপরে নানান রকম চাপ আসা শুরু হলো। লোকাল থানা, লোকাল পুলিশ তাদের কাছে যাওয়া শুরু করলো, তাদেরকে সাদা কাগজে সই করতে বাধ্য করলো, তাদেরকে বলতে বাধ্য করলো অনেককে যে তারা ইচ্ছে করেই চলে গেছে, পারিবারিক কলহের কারণে চলে গেছে, ব্যবসায় লসের কারণে চলে গেছে বা অন্য কোনো কারণে তারা চলে গেছে। যেই পরিবারগুলোর মানুষ হারিয়ে গেছে সেই পরিবারগুলোর মানে সদস্যদের প্রাথমিকভাবে একটা জিডি পর্যন্ত করতে দেয়া হয় নাই। কত অমানবিক, কত ভয়ঙ্কর, কত নিষ্ঠুর একটা রাষ্ট্র হলে, একটা সরকার হলে এইরকম অবস্থা তৈরি হতে পারে। এবং এই কথাটাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে উঠে এসছে যে ব্যক্তিদের পরিবার, গুমের শিকার ব্যক্তিদের পরিবার, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের হুমকি, ভয় দেখাতে এবং হয়রানি করা শুরু হয় বলে তারা জানতে পেরেছে। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনায় নিয়ে জাতিসংঘের র্যাব সদস্যদের শান্তিরক্ষা মিশনে নেওয়া স্থগিত করা উচিত। যতক্ষণ পর্যন্ত মিশনে অংশগ্রহণকারীদের মানবাধিকার লঙ্ঘনের সম্পৃক্ততা না থাকার বিষয়টি নিশ্চিত করা যায় সে পর্যন্ত এটি স্থগিত রাখবার পক্ষে অ্যামনেস্টি। তাদের বিবৃতিতে আরো বলা হয়, শান্তিরক্ষী বাহিনীতে সদস্যদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন সহ বিষয়ে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয় যাচাই বাছাই করে জাতিসংঘ। এই যাচাই বাছাই শুধু উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সীমিত রাখা উচিত হবে না। সংস্থাটির ভাষ্যমতে বাংলাদেশের নিরাপত্তা রক্ষী বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে যারা যুক্ত তাদের দায় মুক্তি দেওয়ার রেকর্ড আছে, তাদের পদোন্নতি দেওয়া হয়। আমরা অতীতে যখন বারবার এই কথাগুলো বলছিলাম, মানবাধিকার কর্মী যারা আছেন, নাগরিক সমাজের খুব হাতে গোনা অল্প কিছু সদস্য যারা আছেন এবং আমাদের মতন বিরোধী দলের অ্যাক্টিভিস্ট যারা আছেন, আমরা ক্রমাগত বলে এসেছিলাম যে এই ধরনের ঘটনায় দায় মুক্তি দেয়া হয়। আমরা লিমনের ঘটনাটা ভুলে যাই নাই। আমরা দেখেছি কিভাবে লিমনকে গুলি করে পঙ্গু করা হয়েছে এবং তারপর আবার তাকে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয় নাই, উল্টো তাকে চাপ দেওয়া হয়েছে যাতে পুলিশের বিরুদ্ধে করা মামলা সে তুলে নেয়। লিমনের ঘটনা ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে গত 15 বছরে এবং আমরা ক্রমাগত এই ব্যাপারে কথা বলে এসেছি। সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, সরকার কোনো তদন্ত করে নাই, সরকার দায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই এবং ঠিক এই কথাগুলোই আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। এবং এই কথাগুলো বলেই তারা বলছে যে বাংলাদেশের পিস কিপিং মিশনে যারা যায়, শান্তিরক্ষী বাহিনীতে যারা যায়, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের ট্র্যাক রেকর্ড পরীক্ষা করে দেখা উচিত। কারণ নিজের দেশে যে মানবাধিকার লঙ্ঘন করে সে আরেক দেশে গিয়ে মানবাধিকার রক্ষা করবে, সেই কথাটি বিশ্বাস করবার কোনো কারণ নাই। এখানে আরো বলা হয়, বাংলাদেশের সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমলে নিয়ে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা উচিত। দায় মুক্তির চর্চা থেকেও বেরিয়ে আসা উচিত। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের যেন নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস না থাকে তা নিশ্চিত করতে বাংলাদেশ সফরে জা পিয়ের ল্যাক্রোয়াকে মূল নজর দিতে হবে বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার সংক্রান্ত বিষয়ে। একই ধরনের কথা হিউম্যান রাইটস ওয়াচও বলেছে, এটা আমি আর নতুন করে বলছি না, জাস্ট দুটো লাইন দিয়ে শেষ করি। তারা একই কথা বলছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একটা সংগঠন যুক্তরাজ্য ভিত্তিক অ্যামনেস্টি, আরেকটা যুক্তরাষ্ট্র ভিত্তিক। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কয়েকজন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন এবং সেখানে তারা বাংলাদেশের মানবাধিকারের ধারাবাহিক লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত, নিজের দেশে গুম বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে যেন শান্তিরক্ষা বাহিনীতে না নেওয়া হয়। একই কথা ইউ পার্লামেন্টারিয়ানরা যারা চিঠি দিয়েছেন তারাও একই ধরনের কথা বলেছেন। সুতরাং আমার মনে হয় সরকারের ওয়েক আপ কলের সময় আরো অনেক আগেই পেরিয়ে গেছে, সচেতন হবার সময় এসছে। মানে কিছু ব্রিজ, কিছু অবকাঠামো, কিছু রাস্তা, কিছু বাতি এই দেখিয়ে আপনি মানুষকে হত্যা করবেন, গুম করবেন, বিচার বহির্ভূত ভাবে তুলে নিয়ে যাবেন, চাচ্ছে তাই করবেন, মানবাধিকার লঙ্ঘন করবেন এবং তার ন্যূনতম কোনো বিচার, ন্যূনতম কোনো জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা হবে না, এটা দিনের পর দিন চলতে পারে না।